হ্যালো স্টুডেন্টস, আজকের লেকচারে আমরা স্ট্রেট লাইনসের পার্ট বি এই পোর্শনটা স্টার্ট করছি। ভালো করে দেখে নাও। স্ট্রেট লাইনস পার্ট বি। তো এতে যে প্রথমেই এবার আমি থিওরি পড়াবো তোমাদের। প্রথমেই যে জিনিসটা আসে, অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস। অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস। শোনো, তোমরা যদি দুটো স্ট্রেট লাইন ড্র করো তাহলে দেখবে দুটো স্ট্রেট লাইনের ভেতর দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল রয়েছে। একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, যাকে বাংলায় বলে সূক্ষ্ম কোণ, আর একটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, যাকে বাংলায় বলে স্থূল কোণ। তো এই দু রকমের অ্যাঙ্গেল। তো যখনই তোমাকে বলবে যে অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস, আসলে তারা মিন করতে চাইছে অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস। এটা খুব ভালো করে বুঝে নিতে হবে যে তারা মিন করতে চাইছে অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস। এবার ধরে নাও দুটো ইকুয়েশন রয়েছে, আর এটাও মাথায় রাখতে হবে দুটো লাইনের ভেতর অ্যাঙ্গেল বা অ্যাকিউট অ্যাঙ্গেল সেটা ডিপেন্ড করবে লাইন দুটোর স্লোপের ওপর। তো দুটো স্ট্রেট লাইন ভালো করে ধরে নাও। y ইজ ইকুয়াল টু m1x প্লাস c1 m2x plus c2. If theta be the acute angle, কিন্তু কোয়েশ্চেন ওই অ্যাকিউট অ্যাঙ্গেল বলবে না। তোমায় যখনই বলবে অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস, তুমি জানবে ওরা অ্যাকিউট অ্যাঙ্গেলটাকেই মিন করছে। যতক্ষণ না আলাদা করে অবটিউজ অ্যাঙ্গেল কথাটা বলে দেবে ততক্ষণ জানবে অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস সেটার মানে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস। তো সেই জন্য আমি লিখছি ইফ থিটা বি দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন straight lines 1 and 2, then tan theta is equal to mod of m1 minus m2 divided by 1 plus m1 m2। এইটা হচ্ছে ফর্মুলা, এটাকে চেপে মুখস্থ করতে হবে। আমি এর সব ডেরিভেশনে যাব, কিন্তু আমি আগে জিনিসটা তোমার কাছে মানে প্রবলেম করার জন্য তোমার কাছে ব্যাপারটাকে মেকানিক্যালি এক্সপ্লেন করছি। তুমি এর কোনো কারণ বুঝতে পারছো না যে তোমাকে যে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়েছে তার থেকে তুমি যদি স্লোপ m1 আর m2 বের করে নাও তাহলে তুমি ট্যান থিটার ভ্যালুটা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবে, আর থিটা হয়ে যাবে ট্যান ইনভার্স ওই জিনিসটা। হয়তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু তোমার 3 এলো, তাহলে থিটা হয়ে যাবে ট্যান ইনভার্স 3। কোনো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল এলে থিটাকে তুমি ডিগ্রি বা রেডিয়ান দিয়ে পরিষ্কারভাবে লিখে দিতে পারবে।
ওকে, তো এইটা হচ্ছে সেই ফর্মুলা যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এটা মড দেওয়া আছে। মড দেওয়ার কারণটা কি আমি তোমাকে একটু বলে দিচ্ছি, সেটা মুখে শুনে নাও বা আমি একটু লিখে দিচ্ছি। থিটা ইজ অ্যাকিউট, তার মানে ট্যান থিটা ইজ পজিটিভ। এটা তো LHS, সো RHS মাস্ট বি পজিটিভ। RHS মাস্ট বি পজিটিভ, RHS মাস্ট বি পজিটিভ। ওই জন্য এই মডিউলাসটা দেওয়া হয়, যাতে কোনো নেগেটিভ ভ্যালু এলেও তার মডিউলাস নিয়ে নিলে প্লাস বেরোয়, যাতে কোনো নেগেটিভ ভ্যালু এলেও তার মডিউলাস নিয়ে নিলে প্লাস বেরোয়। তাহলে এই ফর্মুলাটা হয়ে গেল। এবার এখান থেকেই আমরা দুটো স্ট্রেট লাইনের প্যারালাল হওয়া আর পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন বের করব। যে ইফ স্ট্রেট লাইনস, খুব ভালো করে দেখে নাও, ইফ স্ট্রেট লাইনস 1 and 2 আর প্যারালাল, দেন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। মানে দুটো প্যারালাল লাইনের ভেতরে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু 0। তার মানে মডিউলাস অফ m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। এবার একটা ফ্র্যাকশন যদি 0 হয়, শোনো, কোনো জিনিসের মড ভ্যালু 0 হলে ভেতরের পার্টটাই 0, তো ভেতরের পার্টটা তো একটা ফ্র্যাকশন। কোনো একটা ফ্র্যাকশন 0 হলে তার ওপরের পার্টটা 0 না নিচের পার্টটা 0? ওপরের পার্টটা 0। এইটা হচ্ছে কন্ডিশন অফ প্যারালালিজম, মানে দুটো স্ট্রেট লাইনের প্যারালাল হওয়ার কন্ডিশন, দুটো স্ট্রেট লাইনের প্যারালাল হওয়ার কন্ডিশন। এটা হচ্ছে কন্ডিশন অফ প্যারালালিজম। আর পারপেন্ডিকুলারিটির কন্ডিশন আর আমাদের জানতে, তাহলে এইটা আমরা বুঝতে পারলাম কিন্তু যে প্যারালাল স্ট্রেট লাইনের স্লোপ ইকুয়াল, প্যারালাল স্ট্রেট লাইনের স্লোপ ইকুয়াল। এটাকে একটু জিওমেট্রিক্যালি বোঝার চেষ্টা করো। তার মানে তাদের ট্যান থিটা ভ্যালুগুলো সেম, তার মানে তাদের থিটা ভ্যালুগুলো সেম। থিটা ভ্যালু সেম হলে তবেই তো দুটো লাইন প্যারালাল হয়। থিটা ভ্যালু সেম হলে তবেই তো দুটো লাইন, থিটা মানে ইনক্লিনেশন, থিটা ভ্যালু সেম হলে তবেই তো প্যারালাল হবে। এইগুলো সেম হলে তবেই তো প্যারালাল হবে। ঠিক আছে, এবার দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার কখন হবে? ইফ স্ট্রেট লাইনস 1 and 2 are perpendicular, if straight lines 1 and 2 are perpendicular, তখন theta is equal to 90 degree. Tan theta is undefined. এবার tan theta মানে কি? mod of m1 minus m2 divided by 1 plus m1 m2 is undefined. 1 plus m1 m2 is undefined. তো একটা ফ্র্যাকশন যদি আনডিফাইন্ড হয়, তার উপরের পার্টটা 0 না নিচের পার্টটা 0? সার্টেনলি নিচের পার্টটা 0 হবে।
তো এই জিনিসটা হয়ে যাবে 1 প্লাস m1 m2 ইজ ইকুয়াল টু 0। তার মানে m1 m2 ইজ ইকুয়াল টু -1। এইটাকে বলে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি, এটাকে বলে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। এটা হচ্ছে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। তাহলে এখান থেকে এবার আমরা একটু রিক্যাপ করে নেব ব্যাপারটাকে। এখান থেকে আমরা এক্স্যাক্টলি কি শিখলাম। আমরা এই চ্যাপ্টারের যখন স্টার্ট করছি, স্টার্টিংয়ে আমি বললাম যে এখানে আমাদের মেন ব্যাপার হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস। এবার অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস বলতে তাদের ভেতরের অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে বোঝানো হয়। এবার এই অ্যাকিউট অ্যাঙ্গেলটা ডিপেন্ড করবে ওই দুটো লাইনের স্লোপের ওপর, কারণ অ্যাঙ্গেল মানে তো বেসিক্যালি ডিরেকশন। তো ডিরেকশনের ওপরেই ডিপেন্ড করবে, বা ডিরেকশন ওরিয়েন্টেড প্যারামিটারের ওপরেই ডিপেন্ড করবে। আর স্লোপ হচ্ছে ডিরেকশন ওরিয়েন্টেড প্যারামিটার। এবার আমি দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখেছি। তোমাকে এই ফর্মে দেওয়া না থাকলে তুমি এই ফর্মে কনভার্ট করে নেবে যে y ইজ ইকুয়াল টু m1x প্লাস c1 আর y ইজ ইকুয়াল টু m2x প্লাস c2। এখান থেকেই বোঝা যাচ্ছে এই দুটো স্ট্রেট লাইন, এটা 1 আর 2, এদের স্লোপ হচ্ছে m1 আর m2। এবার থিটা যদি এই দুটো লাইনের ভেতরে অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, ফর্মুলাটা হচ্ছে, মানে যে ফর্মুলা থেকে আমি থিটার ভ্যালু বের করব সেটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু মডিউলাস অফ m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। একদম ভালো করে মুখস্থ করে নিতে হবে। আমি একটু পরেই এর ডেরিভেশন দেখাচ্ছি। এবার মডটা কেন দেওয়া হচ্ছে সেটা আমি এক্সপ্লেন করছি, আরেকটু পরে আরও ভালো করে এক্সপ্লেন করতে পারবো। মডটা দেওয়া হচ্ছে, আমরা এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল নিচ্ছি, ওই জন্য থিটাটা অ্যাকিউট, ট্যান থিটাটা পজিটিভ হবে। তো এলএইচএস পজিটিভ হলে আরএইচএসকেও পজিটিভ হতে হবে, ওই জন্য মডিউলাস দেওয়া আছে যে বাই চান্স নেগেটিভ চলে এলে যাতে পজিটিভ হয়ে যায়। এবার এই ফর্মুলা থেকেই আমরা দুটো স্ট্রেট লাইনের প্যারালাল হওয়া আর পারপেন্ডিকুলার হওয়া তার কন্ডিশন বের করব। আমরা এই ফর্মুলা থেকেই দুটো স্ট্রেট লাইনের প্যারালাল হওয়া বা পারপেন্ডিকুলার হওয়া তার কন্ডিশন বের করব। তো সেটা আমি দেখিয়ে দিয়েছি যে দুটো স্ট্রেট লাইন প্যারালাল হলে তাদের স্লোপ ইকুয়াল হয়। কিভাবে দেখিয়েছি তো সেটা আগেই আমি তার ডেরিভেশন আমার পুরো করানো রয়েছে এখানে, ওটা আমি আর রিপিট করছি না। আর যদি দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের স্লোপের প্রোডাক্ট -1 হয়। ওকে, এবার এই ফর্মুলাটার ডেরিভেশন, এই যে tan থিটা ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, ভালো করে দেখে নাও। ইটস আ ভেরি ইন্টারেস্টিং ডেরিভেশন। তো আমি লিখছি এখানে যে y ইজ ইকুয়াল টু m1x প্লাস c1 আর y ইজ ইকুয়াল টু m2x প্লাস c2। এবার m1 মানে কিন্তু এখানে tan থিটা 1, মানে ফার্স্ট লাইনের ইনক্লিনেশন।
আর M2 মানে হচ্ছে tan থিটা 2, সেটা মানে হচ্ছে সেকেন্ড লাইনের ইনক্লিনেশন, সেটা মানে হচ্ছে সেকেন্ড লাইনের ইনক্লিনেশন। এবার আমি একটা পিকচার ড্র করছি। ধরো এরকম রয়েছে, আর এরকম রয়েছে, দেখে নাও। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর স্ট্রেট লাইন, এটা হচ্ছে 2 নম্বর স্ট্রেট লাইন, অ্যান্ড দিস ইজ থিটা, মানে এইটাই হলো অ্যাকিউট অ্যাঙ্গেল, এটাই হলো অ্যাকিউট অ্যাঙ্গেল। খুব ভালো করে বুঝে নাও, এই জিনিসটাই হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। এবার দেখো লাইন নাম্বার 1 তার ইনক্লিনেশন হচ্ছে এই এতটা, থিটা 1, আর লাইন নাম্বার 2 তার ইনক্লিনেশন হচ্ছে এতটা। এটা 90 নয়, কিন্তু ছবিটা ওরকম হয়ে গেছে, আমি কোনো স্পেশাল কেস নিচ্ছি না। ঠিক আছে, আমি নাম দিতে পারি এটাকে ABC, এরকম নাম দিয়ে দিলাম। মানে অ্যাঙ্গেলগুলো প্লেস করা মনে হয় তুমি বুঝতে পেরেছো যে আমি স্ট্রেট লাইন 1 আর স্ট্রেট লাইন 2 এর ভেতরে যে অ্যাকিউট অ্যাঙ্গেল তাকে থিটা দিয়ে মার্ক করেছি, তাকে থিটা দিয়ে মার্ক করেছি। আর স্ট্রেট লাইন 1 এর যে ইনক্লিনেশন তাকে থিটা 1 দিয়ে মার্ক করেছি, স্ট্রেট লাইন 2 এর যে ইনক্লিনেশন তাকে থিটা 2 দিয়ে মার্ক করেছি। এবার আমাকে ওই ট্যান থিটা বের করতে হবে। এইবার আমি একটা কথা বলতে পারি যে এই এক্সটার্নাল অ্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল এবিসির জন্য থিটা 1 ইজ অ্যান এক্সটার্নাল অ্যাঙ্গেল, বাংলায় বললে বহিস্থ কোণ। দিস ইজ অ্যান এক্সটার্নাল অ্যাঙ্গেল। আর মজার ব্যাপারটা হলো, আমরা ক্লাস 9-10-এ থিওরেম পড়েছিলাম, এক্সটার্নাল অ্যাঙ্গেল অপোজিট দুটো ইন্টারনাল অ্যাঙ্গেলের সামের ইকুয়াল হয়, অপোজিট দুটো ইন্টারনাল অ্যাঙ্গেলের সামের ইকুয়াল হয়। তার মানে আমি এখানে বলতে পারবো ইন্টারনাল মানে অন্তস্থ কোণ, যে থিটা প্লাস থিটা 2 ইজ ইকুয়াল টু কত? থিটা 1। থিটা ইজ ইকুয়াল টু থিটা 1 মাইনাস থিটা 2। এবার ট্যান থিটা কত? ট্যান অফ থিটা 1 মাইনাস থিটা 2, ট্যান অফ থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে ভালো করে দেখো ট্যান থিটাটা কত বেরোচ্ছে। তাহলে খুব ভালো করে দেখবে যে ট্যান থিটাটা কত বেরোচ্ছে। আমি ট্যান এ মাইনাস বির ফর্মুলা ইউজ করছি, ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান থিটা 1 ট্যান থিটা 2, 1 প্লাস ট্যান থিটা 1 ট্যান থিটা 2। এবার ট্যান থিটা 1 আর ট্যান থিটা 2 এর ভ্যালু কিন্তু ওপরে লেখা আছে M1 আর M2। তাহলে এটা হয়ে যাচ্ছে M1, এটা M2, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস M1 M2। এবার ফর সেফটি পারপাস মডিউলাস দিয়ে দিলাম, এবার ফর সেফটি পারপাস মডিউলাস দিয়ে দিলাম। ঠিক আছে, ফর সেফটি পারপাস মডিউলাস দিয়ে দিলাম। তো ডেরিভেশন হয়ে গেল। এইবার একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি বোঝার আছে, আমার এই পিকচারটায় আমি এমনভাবে জিনিসটাকে ড্র করেছি যে এই অ্যাঙ্গেলটা অ্যাকিউট হয়েছে, কিন্তু পিকচারটাকে যদি আমি এই রকমভাবে ড্র করতাম, এটা থিটা 1 হতো,
এটা থিটা 2 হতো, এটা থিটা হতো, এটা স্ট্রেট লাইন 2, এটা স্ট্রেট লাইন 1। এই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করবে, আর বুঝতে না পারলে ছেড়ে দিও, তাতেও ক্ষতি নেই। মানে মডিউলাসটা কেন আসে এবার আমি বোঝাচ্ছি। এইবার তুমি চিন্তা করো, আমি যদি মানে আমার সিচুয়েশনটা তো এরকমও হতে পারত, ডিপেন্ডিং অন দ্য ইকুয়েশন অফ দ্য লাইন, ডিপেন্ডিং অন দ্য ইকুয়েশন অফ দ্য লাইন, তখন m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 নেগেটিভ হয়ে যেত। আর তখন সেটা, তখন যে ট্যান থিটাটা বেরোতো সেটা অবটিউজ অ্যাঙ্গেলের ট্যান হতো, তখন সেটা অবটিউজ অ্যাঙ্গেলের ট্যান হতো, তখন সেটা অবটিউজ অ্যাঙ্গেলের ট্যান হতো। এবার আমি কোয়েশ্চেন করতে পারি যে অবটিউজ অ্যাঙ্গেলের ট্যানকে মড দিয়ে দিলেই সেটা কি করে অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্যান হয়ে যাচ্ছে? অবটিউজ অ্যাঙ্গেলের ট্যানকে মড দিয়ে দিলেই সেটা কি করে অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্যান হয়ে যাচ্ছে? এই অ্যানালিসিসটা কিন্তু কঠিন, এটা কিন্তু সবার মাথায় ঢোকার জিনিস নয়, প্রয়োজনে ছেড়ে দিও, অঙ্ক করতে কোনো প্রবলেম হবে না। মানে আমি বোঝাতে চাইছি যে আমি এই যে ছবিটা দিয়ে জিনিসটা করলাম, তো ছবিতে এই অ্যাঙ্গেলটা সেটা অ্যাকিউট না হয়ে অবটিউজও হতে পারত, আর অবটিউজ যদি হতো তখন ট্যান থিটাটা নেগেটিভ আসতো আর থিটাটা অবটিউজ অ্যাঙ্গেল হতো। তো অবটিউজ অ্যাঙ্গেলের ট্যানকে মড দিলে কি করে সেটা অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্যান হয়ে যায়, সেটাই বোঝানো। সেটা সিম্পল ট্রিগোনোমেট্রি। একটু ওয়েট করো, যে আমি এখানে কোয়েশ্চেনটা লিখতে পারি, যে অন্য পাতায় লিখছি। এইগুলোকে বলে অ্যানালাইসিস। হাউ ক্যান উই get the tan of acute angle by placing modulus on the top of by placing modulus on the top of na by placing modulus on the tan of obtuse angle। মানে ব্যাপারটা ভালো করে বুঝে নাও, তোমার tan theta is equal to m1 minus m2 divided by 1 plus m1 m2। এই যে m1 minus m2 divided by 1 plus m1 m2, এটা পজিটিভ থাকলে তো আর মড দেওয়ার প্রয়োজন পড়ে না। মডটা দেওয়ার প্রয়োজন পড়ে যখন এটা নেগেটিভ হয়, আর এটা নেগেটিভ হওয়ার মানে হচ্ছে ওই ট্রায়াঙ্গেলের ভেতরের অ্যাঙ্গেলটা অবটিউজ, মানে আমি অ্যাকচুয়ালি অবটিউজ অ্যাঙ্গেলের ট্যানটা বের করলাম। তো এবার আমার কোয়েশ্চেন হচ্ছে, অবটিউজ অ্যাঙ্গেলের ট্যান বের করে তাকে মডিউলাস দিয়ে দিলে সেটা কি করে অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্যান হয়ে যাচ্ছে, সেটাই আমি এবার দেখাবো। দেখো, এটা হচ্ছে থিটা, এটা অ্যাকিউট। অবটিউজ কত হয় বলো তো? 180 ডিগ্রি মাইনাস থিটা। if
theta is the acute angle between two lines, then then 180 minus theta is the obtuse angle between them. এবার আমি একটা কাজ করছি, K1 মানে আমি লিখলাম tan থিটা, মানে tan of acute angle, tan 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা, তার মানে tan of obtuse angle. বোঝাই যাচ্ছে যে K1 ইজ ইকুয়াল টু মাইনাস K2, K1 ইজ ইকুয়াল টু মাইনাস K2, মানে অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্যান সেটা মানে অবটিউজ অ্যাঙ্গেলের ট্যানের নেগেটিভ, অবটিউজ অ্যাঙ্গেলের ট্যানের নেগেটিভ। তার মানে আমি যদি, তার মানে খুব ভালো করে বুঝতে হবে, অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্যান যদি 3 হয়, অবটিউজ অ্যাঙ্গেলের ট্যান -3, অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্যান যদি 3 হয়, অবটিউজ অ্যাঙ্গেলের ট্যান হচ্ছে -3, তো অটোমেটিক্যালি আমি -3 এর ওপর মডিউলাস দিলে যে 3 পাবো সেটা অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্যান, সেটা অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্যান, মানে দুটো স্ট্রেট লাইনের ভেতর যে অ্যাকিউট অ্যাঙ্গেল আর অবটিউজ অ্যাঙ্গেল তাদের ট্যান একে অপরের নেগেটিভ। তো ওই জন্য যখন আমি অবটিউজ অ্যাঙ্গেলের ট্যানটা পাবো, তার মডিউলাস নিয়ে নেওয়া মানে কি, তাকে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা, আর মাল্টিপ্লাই করে পজিটিভ করলে সেটাই হয়ে যাবে অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্যান, সেটাই হয়ে যাবে অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্যান। যে এই লজিকটা খুব ভালো করে বোঝা দরকার, যে কি করে মাইনাস দিয়ে দিলে অবটিউজ অ্যাঙ্গেলের জিনিসটা অ্যাকিউটে কনভার্টেড হয়ে যায়। এবার এইটা যে একবার শুনে যার মাথায় ঢুকবে না বা যে ইন্টারেস্ট পাবে না, কেউ যদি ইন্টারেস্ট পেয়ে যাও সে এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে পুরো এটা থেকে তুমি ডেভেলপ করতে পারো যে নিজের কনসেপশন, আর যে পারবে না তার জন্য দিস মাচ ইজ সাফিসিয়েন্ট। এখানে আমি মডিউলাস দেওয়ার পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করলাম, বোঝা গেল? এইবার দেখো আর একটা খুব মজার থিওরি রয়েছে। ধরো একটা স্ট্রেট লাইন রয়েছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই স্ট্রেট লাইনের প্যারালাল লাইনের ইকুয়েশন কি হবে? খুব ভালো করে বুঝতে হবে, এটা একটা টেকনিকের মতো আমি করাবো, হ্যাঁ, মানে এইভাবেই আমাদের বোর্ডে করতে হয় যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এর প্যারালাল লাইনের ইকুয়েশন কি হবে? আমি ax প্লাস by এই পার্টটাকে আনচেঞ্জ রাখবো, where
কে ইজ আ কনস্ট্যান্ট। কোনো লাইনের প্যারালাল লাইনের ইকুয়েশন বের করতে বললে এ এক্স প্লাস বিওয়াই পার্টটাকে আনচেঞ্জ রাখতে হয়, কনস্ট্যান্ট পার্টটা চেঞ্জ করে দিতে হয়, কনস্ট্যান্ট পার্টটা চেঞ্জ করে দিতে হয়। এর রিজন আমি একটু পরে বলবো। আর এই লাইনের যদি পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বের করতে বলে, এই লাইনের যদি পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বের করতে বলে, তাহলে এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট ইন্টারচেঞ্জ করতে হয়, আর মাঝখানে সাইনটা বদলে দিতে হয়, মাঝখানে সাইনটাকে চেঞ্জ করে দিতে হয়। মানে বিএক্স মাইনাস এ ওয়াই ইজ ইকুয়াল টু কে। এ আর বি এর, খুব ভালো করে বুঝে নাও, এ আর বি এর পজিশনটা ইন্টারচেঞ্জ করতে হয়। মানে পারপেন্ডিকুলারের ইকুয়েশন বের করতে বললে, মানে কোনো স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলারের ইকুয়েশন বের করতে বললে এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্টগুলো ইন্টারচেঞ্জ করতে হয়, আর ওদের মাঝখানে যে সাইনটা ছিল সেটা চেঞ্জ করতে হয়। মানে প্লাস থাকলে মাইনাস, আর মাইনাস থাকলে প্লাস করতে হয়, প্লাস থাকলে মাইনাস, আর মাইনাস থাকলে প্লাস করতে হয়। ঠিক আছে? আর গিভেন কন্ডিশন থেকে কে এর ভ্যালু বেরিয়ে যাবে, গিভেন কন্ডিশন থেকে কে এর ভ্যালু বেরিয়ে যাবে। এবার আমি একটা মজার কথা বলছি, তুমি এটা ভেরিফাই কিভাবে করতে পারো। তুমি এটারও স্লোপ বের করো, এটারও স্লোপ বের করো, দেখবে সেম বেরোবে। মানে এটাকেও ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্ম, এটাকেও ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মে নিয়ে যাও, দেখবে স্লোপ সেম বেরোবে, ওই জন্য প্যারালাল। আর তুমি এইটার স্লোপ আর এইটার স্লোপ বের করো, দেখবে দুটো মাল্টিপ্লাই করলে -1 হচ্ছে, দুটো মাল্টিপ্লাই করলে -1 হচ্ছে। ওইভাবে এগুলো ডিরাইভ করা হয়েছে। ওটা আর আমি আর ফালতু করে দেখাচ্ছি না, ওটা আমি আর ফালতু করে দেখাচ্ছি না। যে তুমি এটার স্লোপ বের করবে m1, এটার স্লোপ বের করবে m2, করে দেখবে m1 ইন্টু m2 -1 হচ্ছে। আর তুমি এটার স্লোপ m1 আর এটার স্লোপ m2 বের করবে, তুমি দেখবে m1 ইজ ইকুয়াল টু m2 হচ্ছে। ওকে, এবার দেখো এই ফর্মুলার সিম্পল অ্যাপ্লিকেশন আমরা কোথায় পাবো জানো তো? আমাদের ক্লাস ওয়ার্ক প্রবলেমের 4 আর 5-এ পাবো। সিম্পল অ্যাপ্লিকেশন, ওই জন্য সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সিম্পল অ্যাপ্লিকেশন যে জিনিসটা বলছে, নাম্বার 4 তোমাদের কাছে নিশ্চয়ই ক্লাস ওয়ার্ক প্রবলেম শিট রয়েছে, সেটা দেখে তোমরা প্রবলেমটা আগে লিখে নেবে, সেটা দেখে তোমরা প্রবলেমটা আগে লিখে নেবে, তারপর প্রবলেমটা আমার সাথে সাথে করবে। আমি একটা পুরো ডিটেলসে লিখে দেখাচ্ছি। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট -3, 4 অ্যান্ড প্যারালাল টু দ্য স্ট্রেট লাইন 2x - 3y is equal to 5. মানে একটা পয়েন্ট দিয়ে পাস করবে আর একটা লাইনের প্যারালাল। এবার দেখো লাইনটা কি দেওয়া আছে, গিভেন 2x - 3y is equal to 5. This is number 1. আমি বলবো ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন প্যারালাল টু, তোমরা পুরো প্যারালাল লিখবে কিন্তু, প্যারালাল টু স্ট্রেট লাইন 1 can be written as এটা চেঞ্জ করবো না কিছু, 2x - 3y is equal to k, এটা নাম্বার 2 দিচ্ছি। এবার আমি বলবো স্ট্রেট লাইন 2 passes through, straight line 2 passes through, straight line 2 passes through কোন পয়েন্ট দিয়ে পাস করছে?
-3,4 দিয়ে পাস করছে, -3,4 দিয়ে পাস করছে, সেটা এখানে বসাবো। 2 × -3 -3 × 4 ইজ ইকুয়াল টু কে, কে ইজ ইকুয়াল টু -18, মানে আননোন কে এর ভ্যালুটা বেরিয়ে গেল। এবার আমি লিখব পুটিং কে ইজ ইকুয়াল টু -18 ইন ইকুয়েশন 2, 2x - 3y is equal to -18, 2x - 3y plus 18 is equal to 0, এটাই আনসার। তার মানে আমার কি বেরিয়ে গেল, -3,4 দিয়ে পাস করা এমন একটা লাইন যেটা এই লাইনটার প্যারালাল, যেটা এই লাইনটার প্যারালাল। এবার তার পরের প্রবলেমটা আছে পারপেন্ডিকুলারের উপর, তার পরের প্রবলেমটা আছে পারপেন্ডিকুলারের উপর। দেখা যাক। প্রবলেম নাম্বার 5, এখানে কিন্তু আমি আর বেশি লিখবো না। হ্যাঁ, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 2, -3 অ্যান্ড পারপেন্ডিকুলার টু 2x + 3y, 2x + 3y plus 5 is equal to 0, 2x + 3y plus 5 is equal to 0। শোনো, এর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কি হবে? ও ঠিক আগের বারের মতো তোমায় যত্ন করে লিখতে হবে। আমরা 2 আর 3 ইন্টারচেঞ্জ করে দেবো, প্লাসটাকে মাইনাস করে দেবো, মানে 3x - 2y ইজ ইকুয়াল টু কে। এবার এটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে? 2 - 3 দিয়ে পাস করছে। ওকে, তো সেটা বসাই, মানে স্যাটিসফাই করবে। 3 × 2 - 2 × -3 ইজ ইকুয়াল টু কে, কে ইজ ইকুয়াল টু 12। তার মানে ইকুয়েশনটা কত হয়ে যাবে? এখানে বসিয়ে দিলে কে এর ভ্যালু 3x - 2y ইজ ইকুয়াল টু 12। ওকে, মানে দিস ইজ দ্য বেসিক অ্যাপ্লিকেশন। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, প্রচণ্ড কাজে লাগে। যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকবে, তার প্যারালালের ইকুয়েশন বের করতে হবে, অর পারপেন্ডিকুলারের ইকুয়েশন বের করতে হবে। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকবে, তার প্যারালাল অর তার পারপেন্ডিকুলারের ইকুয়েশন বের করতে হবে, সঙ্গে আরেকটা কন্ডিশনও দেওয়া থাকবে, সঙ্গে আরেকটা কন্ডিশনও দেওয়া থাকবে। ওকে, এবার দেখো আরেকটা থিওরি আছে, এটা আমি দুটো স্ট্রেট লাইন রয়েছে, ওয়েট ভুলে যাচ্ছিলাম, যেই শর্টকাট, এইগুলোরই যেই শর্টকাট হবে। মানে এই যে প্রবলেমগুলো আমি করলাম, এটাকে এক লাইনে লিখে দেওয়া যায়। এই যে প্রবলেমগুলো আমি করলাম, সেটাকে এক লাইনে লিখে দেওয়া যায়, জেইই শর্টকাট। খুব ভালো করে দেখো, 1 নম্বর হচ্ছে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, তবে সেটা কিন্তু শুধু জয়েন্টের জন্য অ্যাপ্লিকেবল, বোর্ডে অ্যাপ্লাই করলে কেটে দেবে, বোর্ডে তোমাকে এতটা বড় করেই করতে হবে। ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন প্যারালাল টু ax plus by plus c is equal to 0 and passing through x1 y1 is, passing through x1 y1 is,
তুমি সিটাকে এবার ভুলে যাও, তুমি ax প্লাস by রাখো তো, দিয়ে একটা কনস্ট্যান্ট লেখো। এবার আর কনস্ট্যান্ট লিখবে না, শর্টকাটে তুমি শুধু ax প্লাস by লিখবে, কিন্তু এক্স এর বদলে এক্স মাইনাস এক্স ওয়ান আর ওয়াই এর বদলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান লিখবে। মানে ব্যাপারটা ভালো করে বুঝে নাও যে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন প্যারালাল টু ax plus by plus c is equal to 0 and passing through x1 y1 আমি ডাইরেক্টলি লিখে দিতে পারছি। তো চলো, আমার যে কোয়েশ্চেন নাম্বার 4 ছিল ক্লাস ওয়ার্ক প্রবলেমে, সেখানেও তো বলেছিল যে কার প্যারালাল 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 5 এর প্যারালাল, আর কোন পয়েন্ট দিয়ে পাস করছিল, -3,4 দিয়ে। তো আমি তো বড় করে করেছিলাম, এবার শর্টকাটে করব। আমি ভুলে যাচ্ছি, আমি শুধু এই জায়গাটা করব। 2 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, মানে মাইনাস অফ -3 মানে এটা, আবার এটা যেরকম আছে। এবার দেখি কি হলো, 2x মাইনাস 3y, এটা 6, এটা 12। দেখছো এক লাইনে বেরিয়ে চলে এলো। এই জিনিসটা এক লাইনে বেরিয়ে এলো, খুব ভালো করে দেখো, এটা এক লাইনে বেরিয়ে এলো। যে কিছুই না, তুমি ax প্লাস by ইজ ইকুয়াল টু কে লিখতে, এবার কেটে আর কিছু লিখবে না, তুমি ax প্লাস by ইজ ইকুয়াল টু 0 ওই টাইপের লিখবে। শুধু ax মানে x লিখবে না, x এর জায়গায় x মাইনাস এক্স ওয়ান, আর by লিখবে না, y এর জায়গায় y মাইনাস ওয়াই ওয়ান লিখবে। এবার দেখো ওই পারপেন্ডিকুলারও একই রকম শর্টকাট আছে। equation of the straight line perpendicular to ax plus by plus c is equal to 0 and passing through x1 y1 is ওই একই ব্যাপার। তুমি bx মাইনাস ay ইজ ইকুয়াল টু 0, এবার bx না লিখে x মাইনাস এক্স ওয়ান আর মাইনাস a y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু 0। মানে এবার আর তোমায় ওই আননোন কনস্ট্যান্ট কে বসাতে হবে না, তুমি ওই একই স্টাইলে কাজটা করবে যেরকমভাবে পারপেন্ডিকুলারে করো, শুধুমাত্র এক্স এর জায়গায় এক্স মাইনাস এক্স ওয়ান আর ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বসাবে। তো দেখো নাম্বার 5-এর যে প্রবলেমটা, যেটা আমি এখানে এইভাবে করেছি, সেটা কত তাড়াতাড়ি করে ফেলা যায়। দেখো কার পারপেন্ডিকুলার না 2x প্লাস 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 পারপেন্ডিকুলার, আর পয়েন্টটা হচ্ছে 2,-3। তো 3x হবে, কিন্তু 3 মানে ইন্টারচেঞ্জ হচ্ছে কোএফিসিয়েন্ট, কিন্তু এক্স এর জায়গায় এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস 2 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে +3। এবার দেখে নাও 3x মাইনাস 2y, এটা কত, -6, এটা -6, মানে ইজ ইকুয়াল টু 12। দেখো এটা এসছে। এই জিনিসগুলো এরকম শর্টকাট দিয়ে জয়েন্ট এন্ট্রান্সে হয়তো 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করে ফেলা যায়। এটা তোমার প্র্যাকটিস লেভেলের ওপর ডিপেন্ড করছে, তুমি এগুলো কতটা ভালো করে করতে জানো। ওকে,
এবার দেখো আরেকটা থিওরি রয়েছে যে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0 এরা কখন প্যারালাল, কখন পারপেন্ডিকুলার আর কখন আইডেন্টিক্যাল? শোনো, পারপেন্ডিকুলারটা খুব একটা মনে রাখার দরকার নেই আমার মতে। এবার কেউ মনে রাখতেই পারে, তাতেও কোনো প্রবলেম নেই। আমি কিচ্ছু না, তুমি এখান থেকে কন্ডিশনটা বের করবে কি করে বলো তো? তুমি দুটো স্লোপ বের করে নেবে, নিয়ে স্লোপ দুটো ইকুয়াল করলে প্যারালাল। এবার প্যারালালটা আমি এইভাবে লিখবো, দেখো প্যারালাল তুমি করে দেখে নিও, a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2, নট ইকুয়াল টু c1 বাই c2। ভালো করে দেখে নাও, এটার m1 কত? মাইনাস a1 বাই b1। এটার m2 কত? মাইনাস a2 বাই b2। তাহলে এটা যখন প্রুফ করব তখন m1 ইজ ইকুয়াল টু m2 করতে হবে। তার মানে মাইনাস a1 বাই b1 মাইনাস a2 বাই b2, মাইনাস তো চলে গেল, a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2। এবার তার সাথে সাথেই মাথায় রাখতে হবে যেন c1 বাই c2 না হয়ে যায়, তাহলে পুরো আইডেন্টিক্যাল, মানে এটা দুটো আলাদা আলাদা লাইন হবে না, ওরা একটাই লাইনকে রিপ্রেজেন্ট করবে, মানে আসলে ইকুয়েশন দুটো একই হবে। ওই জন্য নাম্বার 2তে আমি আইডেন্টিক্যালটা লিখে দিচ্ছি। তো আইডেন্টিক্যাল কখন হবে? যখন a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2, এটা হচ্ছে আইডেন্টিক্যাল। মানে অনলি ওয়ান লাইন, নট টু ডিফারেন্ট লাইনস, অনলি ওয়ান লাইন, নট টু ডিফারেন্ট লাইনস। ঠিক আছে? আর এটা নিয়ে আমার একটু কথা বলার ছিল। তোমরা যখন ক্লাস 9-10-এ পড়তে, তোমাদের এই টাইপের ইকুয়েশান দিত, তোমাদের এই টাইপের ইকুয়েশান দিয়ে বলতো কোন কন্ডিশানে এদের কোনো সলিউশন থাকবে না। তোমাদের টিচাররা শেখাতেন যে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 এই কন্ডিশানে। আর একটু ভালো টিচার হলে নট ইকুয়াল টু c1 বাই c2টাও লিখিয়ে দিতেন। কেন বলো তো? কারণ এই দুটো তো স্ট্রেট লাইনের ইকুয়েশান, আর দুটো লাইন যদি প্যারালাল হয় তারা ইন্টারসেক্ট করবে না, আর ইন্টারসেক্ট করলে তবেই তো সলিউশন আসে, সেটাও তো আমরা বুঝতে শিখেছি। তো প্যারালাল হওয়ার মানে লাইন দুটো ইন্টারসেক্ট করবে না, প্যারালাল হওয়ার মানে লাইন দুটো ইন্টারসেক্ট করবে না, আর ইন্টারসেক্ট না করলে সলিউশন বেরোবে না, ইন্টারসেক্ট না করলে সলিউশন বেরোবে না। ওই জন্য এই কন্ডিশনটা 9-10-এ ওই নো সলিউশনের কন্ডিশন হিসাবেও ইউজড হয়, নো সলিউশনের কন্ডিশন হিসাবেও ইউজড হয়। আশা করি বুঝতে পারলে। আর মাথায় রাখবে, আমি যে বলছি না যে দুটো প্যারালাল লাইন কখনো ইন্টারসেক্ট করে না, কিন্তু অ্যাকচুয়ালি বলা উচিত যে ওরা ইনফিনিটিতে গিয়ে ইন্টারসেক্ট করে। মানে সেটা থিওরিটিক্যালি কারেক্ট, কারণ ইনফিনিটিতে তো কোনোদিনও রিচ করা যায় না,
তো সেই কারণে আমরা বলি যে ওরা ইনফিনিটিতে গিয়ে মিট করছে বা ইন্টারসেক্ট করছে। এর একটা খুব সহজ এক্সাম্পল আমি তোমাদের দিতে পারি। সহজ এক্সাম্পলটা হলো যে তোমরা কোনো রেলওয়ে ট্র্যাকে দাঁড়িয়ে আছো, তো রেলওয়েতে পাশাপাশি যে দুটো মানে একটা মানে একই ট্র্যাকের ভেতরে পাশাপাশি যে দুটো লাইন থাকে ওরা তো প্যারালাল, ওরা তো কোনোদিনই মিট করে না, কিন্তু ওটা ধরো সোজা চলে যাচ্ছে, তুমি অনেক দূরে তাকিয়ে দেখবে যেন দুটো একই জায়গায় মিলে গেল, আসলে কিন্তু মিলছে না। এটা এর কাছাকাছি একটা এক্সাম্পল। আসলে কিন্তু ওরা প্যারালাল, কিন্তু তুমি যদি তাকিয়ে দেখো মনে হবে বেশ অনেকটা দূরে গিয়ে দুটো যেন কনভার্জ করে যাচ্ছে, দুটো যেন মিলে যাচ্ছে। ঠিক আছে? আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলারের কন্ডিশন কি হবে? m1 m2 ইজ ইকুয়াল টু -1, তার মানে মাল্টিপ্লাই করতে হবে -a1/b1 -a2/b2 ইজ ইকুয়াল টু -1, তার মানে a1 a2 ইজ ইকুয়াল টু -b1 b2, তার মানে a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়াল টু 0, a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়াল টু 0। এটাও অনেকে মনে রাখতে পারে অ্যাজ আ শর্টকাট, এটা অনেকে মনে রাখে জয়েন্টের জন্য। তবে বোর্ডে কেউ ডাইরেক্টলি এটা ইউজ করে না। বোর্ডে যখন ইউজ করতে হয়, বোর্ডে স্টুডেন্টরা ওই দুটো স্লোপ আলাদা আলাদা করে বের করে তার প্রোডাক্ট -1 দেখিয়েই করে। সো দিস মাচ ইজ দ্য থিওরি। মানে এই এতটা জিনিস হলো তোমাদের থিওরিতে যেটা রয়েছে এই পার্টে। তো এই ভিডিওতে আমি ওই থিওরি পার্টটাই কভার করলাম। তো এর পরের ভিডিও থেকে আমি প্রবলেম পার্টে চলে আসবো। ওকে।